হ্যালো এসএলএস ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আজকে আমাদের মক টেস্টের দ্বিতীয় দিন, অর্থাৎ সেকেন্ড মক টেস্ট। তোমরা যারা যারা দেখছো সবাইকে স্বাগত জানাই। চলো মক টেস্টটা শুরু করা যাক। দেখা যাক কী কী প্রশ্ন ছিল, ডিটেল সলিউশনটা করানো হবে। তো আজকের মক টেস্টের প্রথম প্রশ্ন ছিল 2 mm ব্যাসার্ধের একটি তরল ফোটার পৃষ্ঠটান 0.07 নিউটন পার মিটার, ওটার পৃষ্ঠ শক্তি কত? তাহলে এটা কোন চ্যাপ্টারের অঙ্ক, কোন চ্যাপ্টারের প্রবলেম? পৃষ্ঠটান, সারফেস টেনশনের। তাহলে আমাকে কি বলেছে? জলের ফোঁটা, অর্থাৎ এর পৃষ্ঠ শক্তি কত? তাহলে আমাকে করতে গেলে প্রথমে জানতে হবে পৃষ্ঠ শক্তির ফর্মুলা। তাহলে পৃষ্ঠ শক্তি হচ্ছে পৃষ্ঠ শক্তি কি হয়? পৃষ্ঠ শক্তি হচ্ছে W ইজ ইকুয়াল টু টি ইন্টু এ। টি কি? টি হচ্ছে সারফেস টেনশন বা পৃষ্ঠ টান। এ কি? এ হচ্ছে এরিয়া। এখানে ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে গিভেন টার্ম কি কি দেওয়া আছে? ব্যাসার্ধ অর্থাৎ আর দেওয়া আছে। আর সমান সমান কি? 2 mm সমান সমান লিখতে পারি 2 × 10⁻³ m। তাহলে এরিয়া কত হবে? এরিয়া কি? 4πr²। তাহলে এরিয়া কত বেরোবে? 4 × পাই, পাই ধরো 3.14 ইন্টু 2 × 10⁻³ কি হবে? এরিয়া মিটার স্কোয়ার হবে। তাহলে এটা ক্যালকুলেট করলে যেটা দাঁড়াবে তার স্কোয়ার হবে, না? হ্যাঁ, তাহলে এটা করলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 50.265 ইন্টু 10⁻⁻6 m²। টেনশন, সারফেস টেনশনের মান দেওয়া আছে, নিউটনেই দেওয়া আছে, অর্থাৎ এসআই এককে দেওয়া আছে। টি সমান সমান 0.07 নিউটন পার মিটার। টি এর ভ্যালু কত? 0.07 সরি 0.07 ইন্টু 50.265 ইন্টু 10⁻⁻6। বোঝা গেল? এটা যদি ক্যালকুলেট করো তাহলে দাঁড়াবে 0.7 ইন্টু 50 3.518 into 10⁻⁻6। তাহলে এত জুল। তাহলে এখানে কোনটার সঙ্গে মিলছে? তাহলে এইটাকে অ্যাপ্রক্স বলা যাবে 3.52 ইন্টু 10⁻⁻6 জুল। বোঝা গেছে? তাহলে অপশন নাম্বার বি কিন্তু এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্নটা দেখো কি ছিল। পরের প্রশ্নটা ছিল যে একটি বর্তনীতে দুটি রোধ R1 6 ওহম, R2 12 ওহম
সমান্তরালে সমবায়ে যুক্ত আছে তাদের তুল্য রোধ কত? অর্থাৎ একটা রেজিস্টার আর একটা রেজিস্টার প্যারালালে আছে, তাই তো? এইটা কত? 6 ওহম, এইটা 12 ওহম। আমরা ডাইরেক্ট ফর্মুলা ইউজ করতে পারি, যদি দুটো প্যারালালে থাকে তার তুল্য রোধ কত হয়? আর ওভারঅল আর সমান সমান কি হবে? R1 ইন্টু R2 বাই R1 প্লাস R2, এই তো? তাহলে করো 6 ইন্টু 12, 6 প্লাস 12 কত? 72, 18। হ্যাঁ, তাহলে কত হলো? 4, 4 8 32, 4 5 7 4। তাহলে 4 ওহম হচ্ছে তাদের তুল্য রোধ, তাই তো? বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত? 4 ওহম। বোঝা গেছে? পরের প্রশ্নটা দেখো, বলেছে একটি ফোটনের শক্তি 0.3, সরি কি বলছি আমি, 3.3 ইন্টু 10⁻⁻19 জুল, এইটা 19 হলে তাদের কম্পাঙ্ক কত? যেখানে প্লাঙ্কের ধ্রুবক বলেছে এত, তাহলে কম্পাঙ্ক ফ্রিকোয়েন্সি, তাহলে এটা কোন চ্যাপ্টার? মডার্ন ফিজিক্সের মধ্যে। তাহলে ই সমান সমান আমরা কি জানি? এইচ ইন্টু এফ। এইচ কি? প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। এফ কি? এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি। তাহলে এখানে ই কত দেওয়া আছে? আচ্ছা, এখানে মোট শক্তি ই দেওয়া আছে, তাহলে এখান থেকে যদি আমি এফ বের করি, তাহলে এফ হচ্ছে ই বাই এইচ। তাহলে 3.3 ইন্টু 10⁻⁻19 বাই হচ্ছে এইচ 6.6 ইন্টু 10⁻⁻34, তাই তো? তাহলে যদি পাওয়ারটাকে উপরে নিয়ে যাও, 33, এইটাকে ডেসিমেল তুলে দিলাম, তাহলে এইটা কাটলে পরে পড়ে থাকবে 2, 1/2 মানে হচ্ছে 0.5 ইন্টু 10⁻⁻19 প্লাস 34 কত হবে? -19, এটা উপরে গেলে +34, +34 আর -19, দ্যাট ইজ 15, তাই তো? তাহলে এইটাকে আমি লিখতে পারি 5.0 ইন্টু 10⁻14 লিখতে পারি তো? তাহলে কিন্তু অপশন এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। বোঝা গেছে? যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আর যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও আপডেট সবার আগে পাওয়ার জন্য, এবং ওখানে কিন্তু সমস্ত লেকচারগুলোর পিডিএফ গুলো কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। নেক্সট পরের কোশ্চেনটা ছিল যে 20°C তাপমাত্রাকে কেলভিন স্কেলে রূপান্তরিত করলে কত হবে? একদম ইজি একটা প্রবলেম। তাহলে সেলসিয়াস থেকে কেলভিন, অর্থাৎ 0°C মানে কত? 273,
একদম অ্যাকুরেট বললে 273.15, তাহলে 0°C ইজ ইকুয়াল টু 173 বলো, 273, 273.15 K, এত কেলভিন। সো 20°C অর্থাৎ 20 প্লাস 273.15, 7 8 9, তাহলে 293.15 কেলভিন। বোঝা গেছে? নেক্সট বলেছে একটি বস্তুকে ভূমি থেকে 10 মিটার উচ্চতায় তুলতে 200 নিউটন বল প্রয়োগ করা হলো। যদি বল এবং সরণ একই দিকে হয় তবে সম্পাদিত কাজ কত? তাহলে কার্যর মান কত? W F ইন্টু S, তাহলে এর অ্যাকুরেট ফর্ম হচ্ছে Fs cos থিটা। cos থিটা হচ্ছে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল কি? ফোর্স, আর যেদিকে বল হচ্ছে সরণ হচ্ছে, এটা ধরো ফোর্স আর এদিকে হচ্ছে এস, এফ এস, এর মধ্যে যদি থিটা অ্যাঙ্গেল করে থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে কার্য সম্পদ মানে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা। তাহলে বলেছি ফোর্স এবং সরণ যদি একই দিকে হয়, অর্থাৎ ফোর্স এবং সরণ একই দিকে, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত হবে? 0°। তাহলে cos 0°র মান কত হবে? 1। তাহলে W সমান সমান F ইন্টু এস ইজ ইকুয়াল টু কত? F কত? 200 নিউটন। সরণ কত হয়েছে? 10, তাহলে 2000 জুল। 2000 জুল কি করবে? কাজ করবে। তাহলে অপশন নাম্বার হচ্ছে সি। বোঝা গেছে? পরের প্রশ্নটা দেখো। পরের প্রশ্নটা বলছে একটি 2 মিটার দীর্ঘ তারের মধ্যে দিয়ে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ গেলে তারটিতে 0.5 টেসলা মানের একটি চৌম্বক ক্ষেত্রে তারের সাথে তারটিকে একটি 0.5 টেসলা মানের চৌম্বক ক্ষেত্রে তারের সঙ্গে 30° কোণে রাখা হলো, অর্থাৎ চৌম্বকটাকে মানে চৌম্বক, তাহলে তারটির উপর ক্রিয়াশীল চৌম্বক বল কত হবে? তাহলে আমরা কি জানি? আমরা জানি যে তড়িৎবাহী তারের উপর চৌম্বক বল, সেই বলটা কত হয়? কি জানি? তড়িৎবাহী পর চৌম্বক বল F সমান সমান BIL sin থিটা। এবার এখানে কি? এখানে B হলো চৌম্বক ক্ষেত্রের তীব্রতা, অর্থাৎ B এর ভ্যালু কত আছে? চৌম্বক ইজ ইকুয়াল টু 0.5T দেওয়া আছে গিভেন ডাটা ধরো। আর কি দেওয়া আছে? I এর ভ্যালু দেওয়া আছে 5 অ্যাম্পিয়ার, L কত? 2 মিটার, সাইন থিটা কত? থিটা ইজ ইকুয়াল টু 30°। তাহলে এখানে আর কিছু করার আছে? কিছু করার নেই, জাস্ট ভ্যালু পুট করো আর অ্যান্সার পাও। তাহলে 0.5 ইন্টু I 5 ইন্টু 2 ইন্টু সাইন 30°। সাইন 30°র মান কত? হাফ। 2 কেটে গেল, তাই তো? তাহলে 5 5 25 আর ডেসিমাল 2.5 নিউটন।
তাহলে কিন্তু এই ফর্মুলাটা লিখে রেখো। কনসেপ্ট ক্লিয়ার আছে তো? কমেন্টে জানাও ইয়েস অর নো। নেক্সট পরের কোশ্চেনটা দেখো, সেমিকন্ডাক্টর থেকে। একটি এন টাইপ অর্ধ পরিবাহীতে ইলেকট্রনের ঘনত্ব এত এবং হোলসের ঘনত্ব এত। অর্ধ পরিবাহীটির ইন্টেন্সিভ ক্যারিয়ার কনসেন্ট্রেশন কত? তাহলে ইন্টেন্সিভ ক্যারিয়ার কনসেন্ট্রেশন আমরা কি জানি? Ni স্কয়ার ইজ ইকুয়াল টু Na ইন্টু NH, তাই তো? তাহলে Na কি? ইলেকট্রন ঘনত্ব। H কি? তোমার হোলের ঘনত্ব। তাহলে এখান থেকে আমরা কি কি পাবো? এখান থেকে আমরা পাবো 5 into 10 to the power 22 into 5 into 10 to the power 10. This is 10. So 25, এটা কিন্তু Ni স্কয়ার ভ্যালু, আমাকে বের করতে হবে Ni। 25 into 10 to the power 32, Ni সমান সমান রুট ওভার 25 into 10 to the power 32। বোঝা গেছে? তাহলে এইটাকে রুট করলে তো 5 হয়ে যাবে। আর এই পাওয়ার, এইটাকে আমরা লিখতে পারি 16 পাওয়ার 2, তাহলে এই 2 রুট কেটে যাবে। তাহলে 5 into 10 to the power 16, তাই তো? 5 into 16 পার মিটার কিউব। তাহলে Ni এর ভ্যালু, ইন্টেন্সিভ ক্যারিয়ার কনসেন্ট্রেশনের ভ্যালু কত? 5 into 10 to the power 16। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট বলেছে হাইড্রোজেন পরমাণু ইলেকট্রন তৃতীয় কক্ষপথে থাকলে তার শক্তি কত? হাইড্রোজেনের ভূমি স্তরের শক্তি হচ্ছে -13.6, এটা তো আমরা জানি। তাহলে যদি তৃতীয় কক্ষপথে থাকে তাহলে তার শক্তি কত হবে? তাহলে এখানে কি লাগাতে হবে? এনার্জি লেভেলের ফর্মুলা লাগাতে হবে। তাহলে হাইড্রোজেনের এনার্জি লেভেল ধরো En লিখলাম, E1 মানে ভূমি স্তরের কত, আর n স্কয়ার বাই n স্কয়ার। তাহলে এখানে En কি না, n তম কক্ষপথের এনার্জি, বোঝা গেল? আর n হচ্ছে n তম পথ, কত নাম্বার কক্ষপথ, এবং E1 কি? E1 হচ্ছে ভূমি স্তরের শক্তি। আর n কি? n হচ্ছে কক্ষপথের সংখ্যা। তাহলে এখানে গিভেন ডেটা কি দেওয়া আছে? এখানে E1 সমান সমান হচ্ছে -13.6 ইলেকট্রন ভোল্ট, তাই তো? তাহলে ডাইরেক্ট কত কক্ষপথ বলেছে? তৃতীয় কক্ষপথ, দ্যাট ইজ E3 সমান সমান -13.6 বাই 3 স্কয়ার।
তাহলে -13.6/9, তাই তো? তাহলে এইটা 9, তাহলে 1 9 10 11 12 13 46 5 9 45 1 10 9 9, তাহলে -1.51, ডট 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 অন 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 হতে থাকবে। তাহলে মনে করো 51 ইলেকট্রন ভোল্ট। এত হচ্ছে তৃতীয় কক্ষপথের এনার্জি। বোঝা গেছে? তাহলে তৃতীয় কক্ষপথের এনার্জি কোনটা হবে না -1.51 ইলেকট্রন ভোল্ট। আশা করি সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে, এই ফর্মুলাটা কিন্তু লিখে রাখো। মক টেস্টে যে ফর্মুলাগুলো করানো হচ্ছে সেই ফর্মুলাগুলো একটা খাতা তৈরি করো, বারবার তোমাদের প্রতিদিনই বলি, এবং কনসেপ্ট আর হচ্ছে ফর্মুলাটা লিখে রাখো। ঠিক আছে, নেক্সট পরের প্রবলেমটা দেখো। বলেছে দুটি শব্দ তরঙ্গের সমীকরণ y1 = 4 sin 100πt এবং y2 = 3 sin 100πt প্লাস π/2, তাদের লব্ধি তরঙ্গের বিস্তার কত? তাহলে লব্ধি তরঙ্গ মানে রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউড কত? তাহলে প্রথম যে তরঙ্গটা আছে সেটা কি আছে, y1 = 4 sin 100πt এবং y2 যেটা আছে সেটা হচ্ছে 3 sin 100πt প্লাস π/2। তাহলে আমাকে দেখে বুঝতে হবে, এই যে আমরা নর্মাল যদি একটা জেনারেল ফর্ম লিখি তাহলে একটা কি জানি আমরা, ধরো y a sin ω t প্লাস ফাই। তাহলে এ কি, এ হচ্ছে তরঙ্গের বিস্তার, সাইন হচ্ছে নেচার, অর্থাৎ 0 থেকে শুরু করছে না 90 ডিগ্রি থেকে শুরু করছে, সেটা হচ্ছে সাইনের সাইন, তাহলে এখান থেকে শুরু হচ্ছে। ফাইটা ওমেগা টি হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, আর ফাই হচ্ছে তোমার ফেজ ডিফারেন্স। তাহলে এখানে এই দুটো সিগন্যাল না, এটা শব্দ তরঙ্গ, তাহলে এই দুটো ওয়েভের মধ্যে ফেজ ডিফারেন্স কত, π/2 মানে 90 ডিগ্রি, তাই তো? তাহলে প্রথমটার বিস্তার কত, 4, আর দ্বিতীয়টার বিস্তার হচ্ছে 3। তাহলে রেজাল্টেন্ট যেটা লব্ধি তরঙ্গ যেটা হবে তার বিস্তার সমান সমান আমরা লিখি √a1² প্লাস a2² প্লাস 2a1 a2 cos phi। এটা হচ্ছে তোমার ফর্মুলা। বোঝা গেছে? এবার তুমি দেখো এখান থেকে a1 এর ভ্যালু কত, a1 = 4, a2 = 3, তাই তো? আর phi হচ্ছে 90 ডিগ্রি। তাহলে cos 90 ডিগ্রির মান কত? cos 90 ডিগ্রির মান কিন্তু 0। তাহলে cos 90 = 0 ডিগ্রি। তাহলে r সমান সমান কি হবে, √a1² প্লাস a2²। তাহলে কত আছে, 4² প্লাস 3², 16 plus 9, that is 25, that is 5।
তাহলে রেজাল্টেন্ট যে ওয়েভটা হবে তার বিস্তার কত হবে? 5। বোঝা গেল? কোশ্চেনগুলো কিরকম লাগছে কমেন্ট করে জানাও, ঠিক আছে? বেশ, তারপরের প্রশ্নটা কি ছিল? তারপরের প্রবলেমটা সলভ করো। দেখো, বলেছে একটি বস্তুর ওজন পৃথিবী পৃষ্ঠে 60 নিউটন। যদি বস্তুটি পৃথিবী পৃষ্ঠ থেকে পৃথিবী ব্যাসার্ধের আর সমান উচ্চতায় এইচ ইকুয়াল টু আর নিয়ে যাওয়া হয় তবে তার ওজন কত হবে? দেখো, ধরো এইটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে আর, এই আর এরই সেম উচ্চতা, এইচ ইকুয়াল টু আর। বোঝা গেছে? তাহলে কোনো একটা কি বলছে ওজন, ওজন আমরা কি জানি, কোনো একটা বস্তুর ওজন এম ইন্টু জি। তাহলে এম হচ্ছে মাস আর জি হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। যদি পৃথিবী পৃষ্ঠে হতো তাহলে আমি কি বলতাম? তাহলে আমি বলতাম গ্র্যাভিটেশনাল মানের গ্র্যাভিটেশনাল মান কত? 9.8 বা অ্যারাউন্ড 10। বাট এখানে কিন্তু এইচ উচ্চতায় আছে, তাহলে আমরা কি জানি উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে মান কমে, তো গ্র্যাভিটেশনাল মান কমে। তাহলে আমি প্রথমে একটা বের করতে হবে যে এই এইচ উচ্চতায় এইখানটাতে জি এর মান কত, তাই তো? তাহলে ধরো এইখানটাতে জি এর মান হচ্ছে জি ড্যাশ, কি হয় এইচ উচ্চতার জন্য কি হয়? জি ইন্টু আর বাই আর প্লাস এইচ তার স্কোয়ার। তাহলে জি ড্যাশ সমান সমান কত দাঁড়াবে? জি ইন্টু আর বাই আর প্লাস আর তার স্কোয়ার, জি ইন্টু আর বাই 2r তার স্কোয়ার, তাহলে এটা করতে জি ইন্টু হাফ মানে হচ্ছে 1/4 জি/4, তাই তো? তাহলে ধরো পৃথিবী পৃষ্ঠে, তাহলে বস্তুটা জি ড্যাশ, এই জি যখন এইচ উচ্চতায় আছে, এইচ ইকুয়াল টু আর, তখন তার ওজন কত হবে? তাহলে ধরো পৃথিবী পৃষ্ঠে যখন ছিল তার এম, আর এখন তার ওজন ধরো ডাব্লু, আর এখন ধরো এখানে তো মাস তো সেমই আছে, তাই তো? মাস তো তোমার সেমই আছে, তাহলে জি, তাহলে জি এর জি/4 হয়ে যাবে। তাহলে যদি পৃথিবী পৃষ্ঠে ওর ওজন থাকে 60 নিউটন, তাহলে এইচ উচ্চতায়, অর্থাৎ যেখানে এইচ ইকুয়াল টু আর, সেখানে তাহলে কত হবে? 60/4, তাই তো? তাহলে এই পৃথিবী পৃষ্ঠের ওজনের 4 ভাগ। তাহলে ধরো ডাব্লিউ ড্যাশ হচ্ছে mg/4, পৃথিবী পৃষ্ঠের ওজন হচ্ছে
60/4। আর এইগুলো তো আচ্ছা, তাহলে কত হবে 15 কেজি। বোঝা গেছে? নেক্সট পরের প্রবলেমটা দেখো। বলেছে 10 সেমি ব্যাসার্ধের একটি ধাতব গোলককে 20 মাইক্রোকুলম আধান দেওয়া হলো। গোলকের কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরত্বে তড়িৎ বিভবের মান কত? তাহলে তড়িৎ বিভবের মান কত? তাহলে তড়িৎ বিভবের সূত্র কি? ভি সমান সমান কে ইন্টু কিউব বা আর। কে এর মান কি? 1/4πε0 ইন্টু কিউব বাই আর। এইটার ভ্যালু কত? 9 ইন্টু 10⁹9। তাই তো? গিভেন টার্ম কি দেওয়া আছে? আর এর ভ্যালু দেওয়া আছে আর সমান সমান 10 সেমি। আর ইজ ইকুয়াল টু 10 সেমি মানে হচ্ছে 0.1 মিটার। আর কিউ কত? কিউ হচ্ছে 20 কুলম। 20 কুলম মানে হচ্ছে 20 ইন্টু 10⁻মাইক্রোকুলম, 10⁻⁻6 কুলম। তাই তো? হ্যাঁ। আর দূরত্ব কত দিয়েছে? তো সেই ব্যাসার্ধের একটি ধাতব গোলক। তাহলে আচ্ছা, তাহলে এক্ষেত্রে ভ্যালু পুট করো। আচ্ছা, আর একটা জিনিস আমাদের একটু মনে রাখতে হবে। ধরো 10 সেন্টিমিটারের এইটা 10 সেন্টিমিটার এইটা একটা ব্যাসার্ধ, আর এর ভ্যালু হচ্ছে 10 সেন্টিমিটার। আর বলেছে গোলকের কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে, মানে ধরো এই গোলকের ভিতরেই। তাহলে গোলকের ভিতরের বিভবের মান হচ্ছে গোলকের পৃষ্ঠের বিভবের মানের সমান। বোঝা গেল? যদি বাইরে হতো তাহলে কিন্তু ভ্যালু আলাদা হয়ে যেত, আর প্লাস আর হয়ে যেত। বোঝা গেছে? এবং যেহেতু গোলকের ভিতরে, তাহলে কিন্তু এখানে আর এর ভ্যালু এই 0.1ই ধরতে হবে। বোঝা গেছে? তাহলে 1/4π এই কনসেপ্টটা কিন্তু খেয়াল রেখো। মানে এখান থেকে দেখে নিতে হবে এটা গোলকের বাইরে আছে না ভিতরে আছে। এইটা 0.4πε0 ইন্টু কিউ। কিউ এর মান কত?
20 ইন্টু, আচ্ছা কি করছে একবার ভ্যালু বসিয়ে দিই না, তাহলে এটার ভ্যালু হচ্ছে 9 ইন্টু 10⁻9 ইন্টু কিউ এর ভ্যালু হচ্ছে 20 ইন্টু 10⁻⁻6 বাই আর এর ভ্যালু কত 0.1 অন 80, এটা মাল্টিপ্লাই করলাম, +9 -6 দ্যাট ইজ 10⁻+3 থাকলো বাই 0.1 তাহলে এটা উপরে চলে গেলে কত হবে, ধরো 1800 ইন্টু 10⁻3 1 2 3 1 পয়েন্ট, তো এইটাকে যদি লিখি আমরা এইভাবে লিখতে পারি 1.8 ইন্টু 10⁻6 3 ছিল, আরো তিনটে নিয়ে আসলাম এদিকে, তাহলে এবার 6 করে দিলাম, রাইট। তাহলে বিভবের মান কত 1.8 ইন্টু 10⁻6, বোঝা গেছে? তাহলে রাইট অ্যান্সার কিন্তু অপশন নাম্বার এ। নেক্সট পরের অঙ্কটা দেখো, পরেরটাও খুব সুন্দর একটা অঙ্ক। কি বলছে, 100 ওয়াট এবং 200 ওয়াট ক্ষমতার দুটি বাল্বকে 220 ভোল্ট লাইনে সমান্তরালে যুক্ত করা হলো, তাদের মোট ক্ষমতা কত? তাহলে ক্ষমতা সমান সমান কি, পাওয়ার ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, আর হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, তাই তো? এইবার যদি এই পাওয়ারের ভ্যালু কিন্তু 100 ওয়াট এবং 200 ওয়াট, ধরো এই একটা ভোল্টেজ আছে, এর সঙ্গে যদি বাল্বগুলোকে সিরিজে কানেক্ট করতাম, তাহলে কিন্তু এই 220 ভোল্টটা দুভাগে ভাগ হয়ে যেত এবং ব্লোটা কিন্তু কম হতো, তাই তো? মানে তাদের ক্ষমতা কিন্তু কমে যেত, কিন্তু এখানে কিন্তু লাগানো হচ্ছে প্যারালালে, তাহলে এর যা ক্ষমতা এর যা ক্ষমতা প্লাস করলে তাদের মোট ক্ষমতা, 100 প্লাস 200 300 ওয়াট, বোঝা গেছে? তার মানে এখানে যেটা কনসেপ্ট কি, না যদি আমরা সমান্তরাল সমবায়ে কোনো একটা বাল্বকে যদি যুক্ত করি, অর্থাৎ প্যারালালি কানেক্টেড করি উইথ ভোল্টেজ, তাহলে কিন্তু দুটোর জন্যই কিন্তু ভোল্টেজ কিন্তু সেম থাকে, ভোল্টেজের কিন্তু কোনো পরিবর্তন হয় না, তাহলে সমান্তরাল সমবায়ে মোট ক্ষমতা কিন্তু সরাসরি যোগ করা যায়। তাহলে টোটাল ক্ষমতা হচ্ছে 200 প্লাস 100 দ্যাট ইজ 300 ওয়াট। একদম ইজি অঙ্ক ছিল।
নম্বর কোশ্চেনটা দেখো, বলেছে একটি আদর্শ গ্যাসকে সমষ্ণ প্রক্রিয়ায় 10 জুল তাপ সরবরাহ করা হলো, গ্যাসটির দ্বারা সম্পাদিত কাজ কত? সমষ্ণ প্রক্রিয়া মানে আইসোথার্মাল প্রসেস, অর্থাৎ যে প্রক্রিয়ায় তাপমাত্রা কি থাকে, স্থির থাকে। আদর্শ গ্যাসের জন্য অভ্যন্তরীণ শক্তি শুধুমাত্র তাপমাত্রার উপরে কিন্তু নির্ভরশীল। তাই সমষ্ণ প্রক্রিয়া কি, অভ্যন্তরীণ শক্তি ডিইউ সমান সমান হয় 0। এবার যদি আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র দেখি, তাহলে ডিকিউ সমান সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। বোঝা গেল? যেহেতু এটা সমষ্ণ অর্থাৎ আইসোথার্মাল প্রক্রিয়া, সেহেতু কি হবে, অভ্যন্তরীণ শক্তিটা 0, অর্থাৎ ডিডব্লিউ সমান সমান ডিকিউ, তাই তো? তাহলে ডিডব্লিউ সমান সমান যদি ডিকিউ হয়, তাহলে ডিডব্লিউ সমান সমান 10 জুল। বোঝা গেল? নেক্সট বলেছে একটি শব্দ তরঙ্গের কম্পাঙ্ক 5 কিলোহার্টজ, তরঙ্গ দৈর্ঘ্য এত হলে শব্দটির বেগ কত? আবার কালকের মকে বোধহয় এরকম একটা কোশ্চেন ছিল। তাহলে শব্দের বেগ, তরঙ্গ বেগ কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ক থেকে আমরা জানি ভি সমান সমান এফ ইন্টু ল্যামডা। এফ কি, কম্পাঙ্ক, ল্যামডা কি, তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এখানে দেওয়া আছে 5 কিলো হার্টজ, তাহলে 5 ইন্টু 10⁻³ হার্টজ ইন্টু ল্যামডা হচ্ছে 6.6 সেন্টিমিটার, মানে হচ্ছে 0.066 মিটার, তাই তো? তাহলে এটা করলে কত দাঁড়াবে? তাহলে 66 ইন্টু 5, 5 6 30, 5 6 33, 1 2 3, তাহলে এটা ধরো, তাহলে 0.330 ইন্টু 10⁻³, তাহলে 330 মিটার পার সেকেন্ড, 330 মিটার পার সেকেন্ড। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে 330 মিটার পার সেকেন্ড। বোঝা গেছে? কিছুই নেই, অঙ্কে কিছুই নেই, প্রবলেমগুলোতে কিছুই নেই। চলো নেক্সট। আচ্ছা, নেক্সট প্রবলেমটা পড়ো কি বলছে। নেক্সট প্রবলেমটা বলছে একটি সমান্তরাল পাত ধারকের প্রতিটি পাতের ক্ষেত্রফল 100 সেমি স্কোয়ার এবং পাত দুটির মধ্যবর্তী দূরত্ব 1 mm। যদি ধারকের পরাবৈদ্যুতিক ধ্রুবক 5 হয়, তবে ধারকত্ব কত? ধরো এই দুটো প্লেট আছে, ক্যাপাসিটর তো এইভাবে তৈরি হয়। প্রতিটি পাতের ক্ষেত্রফল হচ্ছে এরিয়া সমান সমান কত, 100 সেমি স্কোয়ার, এবং মাঝখানের এই দূরত্ব কত, 1 mm। এরিয়া সমান সমান 100 সেমি স্কোয়ার, আর এই যে ছোট ডি, এই ডি সমান সমান 1 mm। কে হচ্ছে আপনার পরাবৈদ্যুতিক ধ্রুবক,
যার মান দেওয়া হচ্ছে 5 কনস্ট্যান্ট, আর এপসাইলন নট, আর গিভেন টার্ম কি দেওয়া আছে, কিছু নেই। তাহলে আমাকে যেটা জানতে হবে যে সমান্তরাল পাথ, সমান্তরাল যদি প্যারালাল ক্যাপাসিট্যান্স থাকে তাহলে সেই ক্যাপাসিট্যান্সের মান কত হয়। তাহলে সেই প্যারালাল ক্যাপাসিট্যান্সের মান কত হয়, কি লিখবো, সি সি কে প্যারালাল, কে ইন্টু এপসাইলন এ বাই ডি, জাস্ট ভ্যালু পুট করো আর অ্যান্সার পাও। তাহলে 5 এ বাবা ডটটা দেখা যাচ্ছে না কেন, আরে বাপরে এই সব বসে যাচ্ছে। কিছুই দেখা যাচ্ছে না। কে এপসাইলন নট এ বাই ডি, তাহলে এবার ভ্যালু বসাও। পেনটা মাঝে মাঝে এত ডিস্টার্ব করে না। তাও তো ভাই, আচ্ছা প্রথমে ইউনিটগুলোকে চেঞ্জ করে নাও। আচ্ছা প্রথমে ফর্মুলাটা লেখো, কে ইন্টু এপসাইলন নট এ বাই হচ্ছে তোমার ডি। তাহলে এরিয়া, এরিয়া হচ্ছে 100 সেমি স্কোয়ার, তাহলে এটাকে মিটারে করতে গেলে কি করতে হবে, ইন্টু 10 টু দ্য পাওয়ার -2 তার স্কোয়ার। তাহলে 100 ইন্টু 10 টু দ্য পাওয়ার -4, দ্যাট ইজ 10 টু দ্য পাওয়ার -2 লিখতে পারি মিটার স্কোয়ার। আর ডি সমান সমান কত, 1 mm, মানে কত লেখা যায়, 1 ইন্টু 10 টু দ্য পাওয়ার -3 m। এপসাইলন নটের ভ্যালু তো দেওয়া আছে এখানে। তাহলে এবার যদি আমি পুট করি তাহলে 5 ইন্টু 8.854 ইন্টু 10 টু দ্য পাওয়ার -12 ইন্টু এরিয়া কত 10 টু দ্য পাওয়ার -2 বাই হচ্ছে 1 ইন্টু 10 টু দ্য পাওয়ার -3। এইটাকে যদি তুমি সলভ করো তাহলে যদি করে নিই, অনেকটা এগিয়ে নিই, 5 ইন্টু 8.854 12 মানে হচ্ছে -14, এইটা উপরে গেলে হয়ে যাবে
plus 14, that is 11, 10 to the power minus 11, ঠিক আছে? তাহলে এইটা করলে যেটা দাঁড়াবে, এইটুকুটা করলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 44.25 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11। এবার দেখো, যদি আমরা 44.25, কিন্তু এইটা বেরিয়েছে ফ্যারাডে, এটাকে যদি আমরা পিকোতে করতে যাই, পিকোতে যদি করতে চাই তাহলে আমাকে করতে হবে 10 টু দি পাওয়ার 12, তাই তো? তাহলে কত দাঁড়াবে? 1, 10 টু দি পাওয়ার 1, দ্যাট ইজ 442.5 পিকো ফ্যারাড। অপশন নাম্বার কত? বি। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেছে না যায়নি? তাহলে এখানে কোন ফর্মুলাটা ইউজ হয়েছে? এইটা মনে রেখো। বোঝা গেছে? পরের প্রশ্নটা দেখো, বলছে একটি পাম্প 10 মিনিটে 30 মিটার উচ্চতায় এত কেজি জল তুলতে পারে, পাম্পটির ক্ষমতা কত? তাহলে পাম্পের ক্ষমতা বের করতে হবে, ওয়ার্ক পাওয়ার এনার্জি, এই চ্যাপ্টারের প্রবলেম। তাহলে ডাব্লিউ সমান সমান mgh, যেহেতু উচ্চতায় উঠছে, mgh। এখানে গিভেন টার্ম কি দেওয়া আছে? এবার হচ্ছে 30 মিটার উচ্চতা, একটি পাম্প, এম এত কেজি জল, এত কেজি জল এত। তাহলে এখানে কি দেওয়া নেই? এম দেওয়া আছে, জি দেওয়া আছে, ধরো এখানে 9.8, এইচ কত? 30, ও এখানে তো কার্য বের করতে পারি, সরি, এটা হচ্ছে টোটাল কার্য, এবার ক্ষমতা আর টি দেওয়া আছে, বুঝতে পারছি। 10 মিনিট, 10 মিনিট মানে হচ্ছে তোমার 10 ইন্টু 60, দ্যাট ইজ 600 সেকেন্ড। তাহলে আমাকে বের করতে হচ্ছে পাওয়ার, পাওয়ার ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। তাহলে দুটো ধাপে করতে হবে, একটা হচ্ছে প্রথমে ডাব্লিউ বের করতে হবে, ওয়ার্ক ডান কত হচ্ছে এম, এম এর ভ্যালু কত 1000 ইন্টু জি 9.8 ইন্টু এইচ কত 30। তাহলে এটা করলে কত দাঁড়াবে? 294000। আর তাহলে পাম্পের ক্ষমতা কত? 294000 বাই হচ্ছে 10, 10 নয় 600, 00 কেটে দিলাম, 4 4 6 24, 4 9 36, 294, 6 9 54, রাইট, 490 ওয়াট। তাহলে রাইট অ্যান্সার কোনটা? 490 ওয়াট। বোঝা গেছে? খুব সহজ অঙ্ক। নেক্সট, তারপরের অঙ্কগুলো দেখো।
তারপরের প্রবলেমটা কি আছে দেখি। তারপরের যেটা প্রবলেম ছিল সেটা হচ্ছে একটি হ্রদের উপরিপৃষ্ঠ থেকে 50 মিটার গভীরে জলের চাপ কত হবে। তাহলে 50 মিটার গভীরে জলের প্রেসার কত হবে। তাহলে প্রেসার হাইটের সাথে রিলেশন কি, প্রেসার সমান সমান হচ্ছে এইচ রো জি, যেখানে এইচ কি, এইচ হচ্ছে হাইট, জি কি, রো কি, রো হচ্ছে ঘনত্ব ডেন্সিটি। আর জি কি, জি হচ্ছে অভিকর্ষীয় ত্বরণ গ্র্যাভিটেশনাল ফোর্স। তাহলে এখানে কি কি দেওয়া আছে, গিভেন টার্ম কি দেওয়া আছে, 50 মিটার। আবার সমস্যা হচ্ছে। প্রবলেমটা রিজলভ করতে হবে, কিসের প্রবলেম এটা। আচ্ছা তাহলে দেখো, এইচ এর ভ্যালু কোথায় চলে গেছে, ক্লাস করানো যায়। এইচ সমান সমান হাইট 50 মিটার, রো সমান সমান 1000 কেজি/মিটার কিউব, জি সমান সমান 9.8 মিটার/সেকেন্ড। তাহলে প্রেসার সমান সমান কত দাঁড়াবে, 50 ইন্টু 1000 ইন্টু কত, জি এর ভ্যালু কত, 9.8। ভালো লাগে না, 9.8। তাহলে যেটা দাঁড়ালো, ফোর পয়েন্ট নাইন 4.9 into 10 to the power 5 পাস্কেল। বোঝা গেছে। তাহলে অপশন নাম্বার হচ্ছে এ ইজ দ্য রাইট অ্যান্সার। পেনটা একটু ডিস্টার্ব করছে, যার জন্য ক্লাস নিতে খুবই অসুবিধা হচ্ছে, দেখছি কি হয়। নেক্সট নেক্সট বলছে যে 2 কেজি ভরের একটি বস্তু যখন জলে ভাসানো হয় তখন বস্তুর 1/3 অংশ জলের উপরে থাকে, বস্তুটির ঘনত্ব কত। বাহ, এইভাবে class করানো যায়।
ঠিক আছে, আর 3টে প্রবলেম আছে এই সিরিজের, আর পরের দিন এসে এই 3টে। আচ্ছা, তার মধ্যে ধরো এইটা তোমরা নিজেরাই পারবে, এই দুটো পরের দিন এসে করে দেবো। খুব সমস্যা করছে পেনে, এত সরু কালি তোমরা বুঝতেও পারবে না, দেখছি। ঠিক আছে, তাহলে চলো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করি। আর তোমরা কিন্তু প্রতিদিন এই মকগুলো দিতে থাকো, ঠিক আছে? যদি কোনো সমস্যা হয়, যদি কোনো কোশ্চেন আটকায়, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ততক্ষণ তোমরা ভালো করে প্রিপারেশন নাও, সকলের সফলতা প্রার্থনা করি।